আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 29 মে বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: যখন তখন অটো পেমেন্ট নয়, ব্যালেন্স জানতেও বিধিনিষেধ। আগামী 1 আগস্ট থেকে ইউপিআইয়ের নিয়মে বড় বদল আনছে কেন্দ্র। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিশেষ এলাকায় ভূমিপুত্রদের অস্ত্র লাইসেন্স, সিদ্ধান্ত অসম সরকারের। অস্ত্র রাখার অনুমতি পেতে শর্ত পূরণ করতে হবে। ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ফেরতে নিচ্ছে না বিজেপিও। কুচবিহারে সীমান্তে আটকে 49 বাংলাদেশি। খুন করে বাড়িতে আত্মগোপন রামকৃষ্ণনগর থেকে 2 ভাই গ্রেফতার করল মণিপুর পুলিশ। সরকার গঠন নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মণিপুর এনডিএর। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা 31 জুলাইয়ের থেকে বাড়ালো কেন্দ্র। নতুন সময়সীমা জানিয়ে দেওয়া হলো। সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি তৃণমূল এবং কংগ্রেসের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রামকৃষ্ণনগরে দুর্ঘটনায় মৃত বেড়ে হলো 2, আহত শিশুর মৃত্যু। এবং শেষ খবর: মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া নীরব আগ্রাসন, মন্তব্য কাছাড়ের জেলাশাসক মৃদুল কুমার যাদবের। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর: ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অথবা ইউপিআই লেনদেনে নতুন বিধিনিষেধ জারি করল কেন্দ্র। ইতিমধ্যেই সেই সংক্রান্ত সার্কুলার দিয়েছে এর নিয়ন্ত্রণকারী সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অথবা এনপিসিআই, যেখানে সমস্ত ব্যাংক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের 10টি সর্বাধিক ব্যবহৃত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 31 জুলাইয়ের মধ্যে এই কাজ সেরে ফেলতে হবে তাদের। ফলে 1 আগস্ট থেকে লেনদেনের সময় বেশ কিছু সুবিধা আর পাবেন না ইউপিআইয়ের গ্রাহকরা। 31 আগস্টের মধ্যে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের একটি করে মুচলেখা জমা দিতে বলেছে এনপিসিআই। সেখানে তাদের ইউপিআইগুলির সীমাবদ্ধতার খতিয়ান দিতে বলা হয়েছে। রাজ্যে ভূমিপুত্রদের হাতে শর্ত সাপেক্ষে অস্ত্রের লাইসেন্স তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল হিমন্ত বিশ্ব শর্মার সরকার। গতকাল ক্যাবিনেট বৈঠকের পরে এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যে ভূমিপুত্ররা থাকেন তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে খবর। একটি বিশেষ প্রকল্প নিচ্ছে অসম সরকার। ভূমিপুত্রদের হাতে অস্ত্রের লাইসেন্স তুলে দেওয়ার জন্য এই প্রকল্প। অসমের যে সমস্ত প্রত্যন্ত এলাকায় অথবা উত্তেজনাপ্রবণ এলাকায় অসমের ভূমিপুত্ররা ক্রমাগত হুমকির মুখে পড়ছেন, তাদের নিরাপত্তার জন্য ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু ঠিক কী ধরনের হুমকির মুখে অথবা বিপদের মুখে ওই ভূমিপুত্ররা পড়ছেন তা স্পষ্ট হয়নি অসম সরকারের তরফে। বাংলাদেশিদের ভারতে জোর করে অনুপ্রবেশের জন্য বাংলাদেশ বর্ডার গার্ডের চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার 4 সীমান্ত এলাকায় এই ঘটনায় তৈরি হয় তীব্র উত্তেজনা। ভারতে ঢুকতে না পেরে সীমান্তে 0 পয়েন্টে আটক হয়েছে 49 জন বাংলাদেশি। এদের বাংলাদেশে ফেরাতেও অস্বীকার করেছে বিজিবি। বুধবার মাথাভাঙ্গার শীতলকুচি ব্লকের কাশিসামারি গ্রাম পঞ্চায়েতের সাঙ্গারবাড়ি সীমান্ত দিয়ে 16 জন, শালবাড়ি সীমান্ত দিয়ে 8 জন এবং মাথাভাঙ্গা 1 ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়ি সীমান্তে প্রায় 12 জন এবং সিতাইয়ের অন্দরান সিঙ্গিমারি সীমান্ত দিয়ে 13 জন অনুপ্রবেশকারী বিজিবির মততে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। সীমান্তের 0 পয়েন্টে তাদের আটকে দেয় বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। মণিপুরের খুনের মামলায় শ্রীভূমির রামকৃষ্ণনগর থেকে 2 যুবককে গ্রেফতার করে নিয়ে গেল মণিপুর পুলিশ। মণিপুরের উকরুল জেলায় সংগঠিত এক খুনের মামলায় রাজ্যের শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থানার অন্তর্গত মোহনপুর গ্রামের 2 যুবককে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। ধৃতদের নাম আবিজউদ্দিন এবং সৈফুদ্দিন। তারা দুজনেই মোহনপুরের গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের পুত্র।
জানা গিয়েছে অভিযুক্ত দুই ভাই মণিপুরের উকরুল থানা এলাকায় একটি গাড়ি সারাইয়ের গ্যারেজ চালাতেন। অভিযোগ সেখানেই তারা মণিপুর সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তিকে নির্মমভাবে খুন করে পালিয়ে এসে আত্মগোপন করে নিজের গ্রামে। গতকাল সকালে মণিপুর পুলিশ রামকৃষ্ণনগর থানার সহযোগিতায় অভিযুক্তদের বাড়ি মোহনপুর গ্রাম থেকে গ্রেফতার করে। রাষ্ট্রপতি শাসিত মণিপুরে নতুন সরকার গঠনের জন্য প্রস্তুত 44 জন বিধায়ক। সরকার গঠনের দাবি নিয়ে বুধবার 9 বিধায়ককে সঙ্গে নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল অজয় কুমার বাল্লার সঙ্গে দেখা করেছেন বিজেপি নেতা থকচম রাধেশ্যাম সিং। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে বাইরে এসে এই বিবৃতি দিয়েছেন রাধেশ্যাম। থকচম রাধেশ্যাম বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার গঠনের জন্য 44 জন বিধায়ক প্রস্তুত। আমরা রাজ্যপালকে এই বিষয়টি জানিয়েছি। চলমান সমস্যার সমাধান কী হতে পারে তা নিয়েও রাজ্যপালের সঙ্গে আলোচনা করেছেন তারা। তিনি বলেন, মহামহিম রাজ্যপাল আমাদের সব বক্তব্য মেনে শুনেছেন। সব শুনে জনগণের সর্বোত্তম স্বার্থে ইতিবাচক পদক্ষেপ তিনি গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন। 2025-26 মূল্যায়ন বছরে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র। নতুন বিজ্ঞপ্তি জানাচ্ছে চলতি বছরের 31 জুলাইয়ের পরিবর্তে আগামী 15 জানুয়ারি পর্যন্ত এই নথি জমা করতে পারবেন আয়কর দাতারা। আয়কর রিটার্ন ফর্মের বিজ্ঞপ্তি জারি করতে বিলম্বের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড জানিয়েছে, আয়কর রিটার্ন পদ্ধতিতে অনেক পরিবর্তন আনার প্রেক্ষিতে এবং 2025-26 অর্থবর্ষের জন্য আইটিআর ইউটিলিটিগুলি সিস্টেম প্রস্তুতি এবং রোলআউটের জন্য প্রয়োজনীয় সময় বিবেচনা করে রিটার্ন দাখিলের শেষ তারিখ বাড়ানো হয়েছে। তবে যেসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট অডিট করার প্রয়োজন নেই তাদের 31 জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং অপারেশন সিন্দুর ইস্যুতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জোরদার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। মোদি বিরোধী ইন্ডিয়া জোটকে এক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল সমন্বয়ের উদ্যোগ নিয়েছে। প্রয়োজনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও চিঠি দিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আবেদন করা হতে পারে। কারণ সরকার সংসদের অধিবেশনের ডাকার সিদ্ধান্ত নিলেও আদতে সংবিধানের 85 অনুচ্ছেদ মোতাবেক সংসদের অধিবেশন ডাকা এবং তার সমাপ্তি ঘোষণার ক্ষমতা রাষ্ট্রপতিরই। দল হিসাবে কংগ্রেস সভার আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দলীয় বৈঠকের পাশাপাশি সংসদের বিশেষ অধিবেশনের দাবি করেছে। রামকৃষ্ণনগরে অটো এবং ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে 2 হল। আহত শিশুটি মৃত্যুর কাছে হার মানল। গতকাল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় 5 বছর বয়সী অমৃত কুর্মী মৃত্যুর কোলে ঢলে পড়ে। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে রামকৃষ্ণনগর আনিপুর সড়কে তীব্র গতিতে ছুটে আসা অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে ম্যাজিক ট্রাকের। সংঘর্ষে অমৃতের দিদিমা কলাবতীর কর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অমৃত কুর্মীকে মেডিকেলে পাঠানো হয়, যদিও শেষ রক্ষা আর হলো না। মা বাবার একমাত্র সন্তান ছিল অমৃত। এবার শেষ খবর। মাদক শুধু একটি নিষিদ্ধ দ্রব্য নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এক নীরব আগ্রাসন। গতকাল শিলচরে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে নেরকো কোঅর্ডিনেশন সেন্টারের বৈঠকে এই কথা বলেন জেলা কমিশনার মৃদুল কুমার যাদব। এই কথা বলে জেলা কমিশনার বলেন, প্রশাসনের পক্ষে এখনও সময় এসেছে একযুগে কঠোরভাবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার। জেলা কমিশনার আরও বলেন, এই লড়াইয়ে শুধু প্রশাসন নয়, সমাজের প্রতিটি সচেতন নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মী, সমাজকর্মী এবং গণমাধ্যম সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই মাদকের বিরুদ্ধে বাস্তবিক সাফল্য আনা সম্ভব। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।